জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ, ঠিক কী ঘটছে এই মুহূর্তে এসব নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনের সঙ্গে আছে আমি সাজিদ আরাফাত। দর্শক, এখন চারদিক শুরু করতে চাই খেলার মাঠের একটি প্রসঙ্গ দিয়ে। কিছুক্ষণ আগে যেটি আমরা পেয়েছি, বিসিবি সভাপতি ফারুক আহমেদের পরিচালক পদের মনোনয়ন বাতিল করল জাতীয় ক্রীড়া পরিষদ। এর আগে তার বিরুদ্ধে যুব ও ক্রীড়া উপদেষ্টা বরাবর অনাস্থা চিঠি পাঠান বোর্ডের ৮ পরিচালক। তাদের অভিযোগ, বোর্ড সভাপতির স্বেচ্ছাচারিতা ও একক আধিপত্যের কারণে স্বাভাবিক কাজে বিঘ্ন ঘটছে। সভাপতির নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে দেশের ক্রিকেটের মানহানি ঘটছে বলেও অভিযোগ করেন তারা। র্যাঙ্কিংয়ে অবনমনের জন্য দায়ী করার পাশাপাশি ক্লাব দখলের অভিযোগও আনা হয় সভাপতির বিরুদ্ধে। ক্রিকেট বোর্ডে বর্তমানে পরিচালক আছেন 10 জন। তার মধ্যে একমাত্র ফারুক আহমেদ ও আকরাম খান বাদে বাকি সবাই অনাস্থা চিঠিতে স্বাক্ষর করেন। এর আগে বিপিএলে রাজশাহী কিংস সহ একাধিক দলকে অনৈতিক সুবিধা দেয়া ও ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে ব্যর্থতার জন্য এককভাবে ফারুক আহমেদকে দায়ী করে এনএসসির সত্যানুসন্ধান কমিটি। আর দুই ঘটনা মিলিয়ে এবার জাতীয় ক্রীড়া পরিষদ ফারুক আহমেদের মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নিল। এবার অন্যান্য প্রসঙ্গ। শিগগিরই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে, নেতাকর্মীদের সে লক্ষ্যে কাজ করার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একই অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকার 10 মাসেও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা না করায় দেশ অনিশ্চয়তার দিকে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তারা। দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার 10 মাসেও জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করেনি। ফলে রাষ্ট্র এবং রাজনীতিতে এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে এবং এই অনিশ্চয়তা সৃষ্টি হওয়ার কারণে আমরা যদি খেয়াল করি, দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড বলা যায় প্রায় স্থবির হয়ে পড়েছে। জনগণের ভোটে নির্দিষ্ট মেয়াদের একটি স্থিতিশীল সরকার না থাকায় দেশে কাঙ্ক্ষিত বিনিয়োগও হচ্ছে না। সংস্কারের ব্যাপারে কিন্তু কোনো রাজনৈতিক দলের তেমন কোনো আপত্তি নেই, তবে সংস্কার নিয়ে সরকারের অযথা সময় ক্ষেপণে আপত্তি অবশ্যই রয়েছে। বাংলাদেশের জন্মের সাথে জড়িয়ে থাকা এক অবিচ্ছেদ্য নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন। সেই গণতন্ত্র নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে। খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব। এই হোক শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার। এই লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য আমি বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। ইশরাক হোসেন ইস্যুতে উচ্চ আদালতের আদেশের কপি হাতে না পাওয়া পর্যন্ত কোনো মন্তব্য করতে চান না সিইসি। বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের তিনি আরও বলেন, আদালতের রায়ের কপি পেলে আইন দেখে সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। আমরা অ্যাপিলেট ডিভিশনের কোনো রায় এখনো পাই নাই। এটা পাওয়ার পরে এটা কি রায় আসে, কি ধরনের সিদ্ধান্ত আসে, ইত্যাদি আইনগত বিভিন্ন দিক পরীক্ষা নিরীক্ষা করে আমাদের যা করণীয় সেটা আমরা সেভাবে। রায়টা আপনারা কিভাবে দেখছেন? না, রায় তো পাই নাই। আমি টেলিভিশনের হেডলাইন দেখে তো কোনো সিধা মন্তব্য করা যায় না। না, আইনজীবীর সাথে আমাদের কোনো কথা হয়নি। একজন মেয়রকে শপথ পড়াতে পারছে না জানিয়ে ভবিষ্যতে নির্বাচিত 300 এমপিকে কিভাবে বর্তমান সরকার শপথ বাক্য পাঠ করাবেন সেই প্রশ্ন তুলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে চলমান বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই প্রশ্ন তোলেন। দ্রুততম সময়ের মধ্যে শপথ আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে চলমান আন্দোলন আরও বেগবান করার হুঁশিয়ারি দেন তিনি। এদিন পূর্ব ঘোষণা অনুযায়ী নগর ভবনের মূল ফটকের ভেতরে বিক্ষোভ ও অবস্থান নেন ইশরাক সমর্থকরা। কয়েকদিন ধরে ঢাকাবাসী ব্যানারে হওয়া এই আন্দোলনকারীরা বৃষ্টি উপেক্ষা করেই চালিয়ে যান কর্মসূচি। দুপুরের পর ইশরাক হোসেন উপস্থিত হয়ে বলেন, আদালত সিদ্ধান্ত দেওয়ার পরও গড়িমসি করছে সরকার।
মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে মন্তব্য করেন তিনি। বলেন, আদালতের নির্দেশনা না মানলে তা হবে অবমাননাকর। আমার কথা একটাই, একজন মেয়রকে তারা শপথ গ্রহণ করাতে ব্যর্থ হয়েছে, তাহলে আগামীতে 300 এমপিকে শপথ গ্রহণ করানোর জন্য তারা কি কার্যকরী পদক্ষেপ নিতে পারবে কিনা সেটা নিয়ে জনমনে যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সকল পর্যায়ে যারা এটার সাথে সংযুক্ত তাদেরকে শেষবারের মতো আহ্বান জানাবো, আপনারা অবিলম্বে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য পদক্ষেপ নিন, অন্যথায় আগামীকাল থেকে ঢাকা নগরবাসীকে সাথে নিয়ে এই আন্দোলনকে আরো বেগবান করা হবে। কেউ চাঁদাবাজি আর অরাজকতার রাজনীতি করলে তাদের রুখে দিতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় মোহাম্মদপুর টাউন হলে এক পথসভায় তিনি আরও বলেন, জুলাইয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে গণ অভ্যুত্থান হয়েছে সকলে মিলে তা বাস্তবায়ন করতে হবে। এছাড়া জাতীয় সংকটে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান নাহিদ ইসলাম। বিগত সরকারের নির্যাতন উল্লেখ করে বলেন, যারা মাফিয়াদের পালাতে সহযোগিতা করেছে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। নেতৃত্ববৃন্দ রয়েছেন যারা এলাকা এলাকা এখনো কাজ করছেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা মানুষের পাশে দাঁড়ান, নাগরিকের সমস্যা সমাধান করুন। এটাই আমাদের সামনের রাজনীতি, নাগরিকের সমস্যা সমাধানের রাজনীতি। আমরা কোনো চাঁদাবাদের রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি চাই না। যদি সেই রাজনীতি আমাদের মধ্যেও কে করে তাদেরকে আপনারা প্রত্যাখ্যান করুন। কারণ আমরা চাই সামনের বাংলাদেশে শিক্ষার অধিকার থাকবে, চাকরির অধিকার থাকবে, স্বাস্থ্যের অধিকার থাকবে। আমরা দেখি যে হাসপাতালে গেলে একটা সিট পেতে হইলেও আমাদের কতটা দুর্নীতির আশ্রয় নেওয়া লাগে। আমরা একটা স্কুল কলেজে ভর্তি করতে গেলেও সেখানে আমাদের দুর্নীতির আশ্রয় নেওয়া লাগে। ক্রমবর্ধমান শ্রমিক সংকট মোকাবেলায় আগামী 5 বছরে বাংলাদেশ থেকে অন্তত 1 লাখ শ্রমিক নেবে জাপান। জাপানে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সব সহযোগিতা করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। টোকিওতে বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্সেস শীর্ষক এক সেমিনারে প্রধান উপদেষ্টা বলেন, শুধু কাজ করার জন্য নয়, বরং এই সুযোগ জাপানকে জানারও দ্বার উন্মোচন করবে। সেমিনারে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে দুই দেশের মধ্যে 2টি সমঝোতা স্মারক সই হয়। অনুষ্ঠানে জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিকি হিরোবুমি বলেন, জাপানে জনসংখ্যা কমে যাওয়ায় বাংলাদেশি শ্রমিকদের সহায়তা প্রয়োজন হবে। এদিকে টোকিওতে ডক্টর ইউনূস এবং মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদের সৌজন্য সাক্ষাৎ হয়েছে। নিক্কেই সম্মেলনের ফাঁকে টোকিওর ইম্পেরিয়াল হোটেলে দুই নেতা সাক্ষাৎ করেন। এ সময় ডক্টর ইউনূস বাংলাদেশে পুনর্গঠন, সুশাসন, যুব উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে মাহাথির মোহাম্মদের পরামর্শ চান এবং তাকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান। We can send our young people to work here, become very exciting because it touches individuals right away. When you build a port, I don't know how it will come to me, how we are benefited, but this is good news. We have a port Japanese are building for us. But when you say you have a job waiting for you, a language waiting for you in Japan, it's immediately become personal. Yes, I can be one of them. বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ একটি স্বীকৃত এবং অত্যন্ত গ্রহণযোগ্য নাম। দেশের শান্তিরক্ষীগণ জীবনের ঝুঁকি নিয়ে উন্নত প্রশিক্ষণ, মূল্যবোধ, দক্ষতা এবং নিরপেক্ষতার প্রমাণ রেখে সব চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বদা প্রস্তুত বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার সকালে শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে আহত শান্তিরক্ষীদের সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনায় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। এ সময় সেনাপ্রধান বলেন, পুরুষ সদস্যের পাশাপাশি নারী সদস্যরাও অগ্রণী ভূমিকা পালন করছে। প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সহযোগিতা অব্যাহত রাখবে বাংলাদেশ। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ একটি স্বীকৃত এবং অত্যন্ত গ্রহণযোগ্য নাম। আমাদের শান্তিরক্ষীগণ নিজের জীবনের ঝুঁকি নিয়ে উন্নত প্রশিক্ষণ, নৈতিক মূল্যবোধ, দক্ষতা
এবং নিরপেক্ষতার প্রমাণ রেখে সকল চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বদা প্রস্তুত। ভবিষ্যতে আমরা যে সাপোর্ট সরকার এবং বিভিন্ন সরকার সাপোর্ট করব, এই ব্যাপারে আমরা আমাদের অঙ্গীকার ব্যক্ত করছি, সেটা সবসময় যারা শান্তিরক্ষা প্রাণী তাদের জন্য থাকবে। আর্থিক খাতের মাফিয়া হিসেবে পরিচিত প্রশান্ত কুমার ওরফে পিকে হালদারকে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় কাজ করছে দুদক। দুদকের ব্রিফিংয়ে এ তথ্য জানান মহাপরিচালক আক্তার হোসেন। বলেন, তাকে ফিরিয়ে আনাসহ পিকের সহযোগী ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক এমডি রাশিদুল হক ও সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের স্ত্রী কন্যার বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দেওয়া হয়েছে। দুদক জানায়, মূল হোতা পিকে হালদারকে ফিরিয়ে আনতে নেওয়া হচ্ছে ব্যবস্থা। এদিন গণপূর্তের প্রধান প্রকৌশলী শামীম আক্তারের বিরুদ্ধে আরও একটি দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। নির্দিষ্ট সময়ের মধ্যে দুর্নীতি দমন কমিশনে সম্পদ বিবরণী দাখিল না করার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26(2) ধারায় চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলার 288 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। নতুন করে 90 জন আসামির জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। তাদের জামিন শুনানি শেষ হয়েছে, তবে আদেশ পরে দেয়া হবে বলে জানান বিচারক। বৃহস্পতিবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে কাশিমপুর ও কেরানীগঞ্জ কারাগার থেকে 23 জন আসামিকে আদালতে হাজির করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, সাক্ষ্য গ্রহণে ধীরে ধীরে হত্যার রহস্য উদ্ঘাটন হচ্ছে, তবে আসামি পক্ষের আইনজীবীদের দাবি সাক্ষীরা পূর্বে দেয়া সাক্ষ্যের সাথে অমিল সাক্ষ্য দিচ্ছেন। এদিন সাক্ষ্য দেন অবসরপ্রাপ্ত মেজর ইশতিয়াক আহমেদ খান। এ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ আগামী 26 জুন ধার্য করেছেন আদালত। প্রসিকিউশন পক্ষে পুরা দেশব্যাপী, পুরা বিশ্বব্যাপী এই বিষয়গুলো জানা দরকার, জানার সুযোগ এখানে এই সাক্ষীদের মাধ্যমে এসেছে। আমরা বিশ্বাস করি প্রসিকিউশন পক্ষ থেকে যে এই সাক্ষীদের মাধ্যমে এই মামলাটার যে অভিযোগ রাষ্ট্রপক্ষের সেটা সুপ্রতিষ্ঠিত হয়েছে এবং এটা রায় প্রদানে সহায়ক ভূমিকা রাখবে। মেজর ইশতিয়াক সাহেব তিনি আজকে যে সাক্ষ্য দিয়েছেন তার পূর্বের সাক্ষীর সাথে আজকে তিনি বিপরীত সাক্ষী দিয়েছেন। তো তার এই বৈপরীত্যগুলো আমরা তুলে ধরেছি আদালতের কাছে এবং আমরা মনে করি যে মেজর ইশতিয়াক আজকে যে সাক্ষ্য দিয়েছেন এই সাক্ষী প্রসিকিউশনের পক্ষে কোনো কাজ করবে না, বরঞ্চ প্রসিকিউশনের কেসটাকে তারা মিথ্যা প্রমাণিত করলো আজকে মেজর ইশতিয়াকের বক্তব্যে। অমাবস্যা ও গভীর নিম্নচাপের কারণে উপকূলীয় 14 জেলায় 2 থেকে 4 ফুটের বেশি উচ্চতায় জলোচ্ছ্বাসের শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে সময়ের সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির পরিমাণ বাড়ছে, তলিয়ে গেছে বেশ কিছু নিম্নাঞ্চল। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত প্রতিবেদনে। উত্তাল সাগর, বৃষ্টির সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া, প্লাবিত হচ্ছে উপকূলীয় বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল। বন্ধ রয়েছে অভ্যন্তরীণ রুটে নৌ চলাচল। সমুদ্র ও নদীবন্দরগুলোতে সতর্ক সংকেতে বাড়ছে আতঙ্ক। বেড়িবাঁধ না থাকায় এরই মধ্যে নোয়াখালীর দ্বীপাঞ্চল, হাতিয়া ও নিঝুমদ্বীপ সহ নিম্নাঞ্চলে জোয়ারের পানি ঢুকে প্লাবিত হয়েছে। এছাড়া প্রায় 7 কিলোমিটার এলাকায় ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের কারণে আতঙ্কিত নদী তীরের বাসিন্দারা। পাশাপাশি সারা দেশের সঙ্গে বন্ধ রয়েছে হাতিয়ার নৌ যোগাযোগ। ভোলায় জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে 3-4 ফুট বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে চরাঞ্চল। পানিবন্দী অন্তত 50,000 মানুষ। মনপুরার দক্ষিণ সাকুচিয়া, মাস্টারহাট ও কাউয়ারট্যাগ বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 5 গ্রাম। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে হাকিমউদ্দিন লঞ্চঘাটের রিং বেড়িবাঁধের 50 ফুট। পটুয়াখালী ও কক্সবাজারেও ঝোড়ো হাওয়া ও বৃষ্টির পাশাপাশি উত্তাল সাগর। স্বাভাবিক সময়ের তুলনায় বেড়েছে জোয়ারের পানি। মহেশখালী বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে লোকালয়। বন্ধ রয়েছে টেকনাফ থেকে সেন্ট মার্টিন রুটে নৌ যোগাযোগ। সাগরে না নামতে পর্যটকদের সতর্ক করছে জেলা প্রশাসন। সমুদ্র কিন্তু অনেক কাছে চলে আসছে, একদম বিচের কাছে চলে আসছে। বিচের পারে পানির অনেক পরিমাণ বাড়তেছে এবং আমরা যেটা করতেছি সেটা হলো আমরা গতকাল থেকে পানিতে কেউকে নামতে দিচ্ছি না। সকাল থেকে বরগুনায় বৈরী আবহাওয়া বিরাজ করলেও বিকেল থেকে অবস্থার উন্নতি হয়েছে।
এর আগে প্লাবিত হয় বরগুনা সদরের খামারবাড়ি সড়ক, চর কলোনির নিম্নাঞ্চল ও বরৈতলা ফেরিঘাটের পল্টন। সন্ধ্যা হতে তো ভারী বৃষ্টি চলতেছে, আমাদের সমস্যা, আমাদের ঘর বাড়ি তলাই গেছে। পানি যদি বেশি বৃদ্ধি হয় তাহলে তো আমার বেড়িবাঁধ থাকবে না, বেড়িবাঁধ ভেঙে যাইবে। ভোর থেকে টানা বৃষ্টিতে বিপর্যস্ত বরিশালের জনজীবন। বন্ধ আছে অভ্যন্তরীণ রুটে নৌ চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন রুটের যাত্রীরা। এছাড়া কুমিল্লা নগরীর নিচু এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। একই অবস্থা খুলনা নগরীরও। জানতাম না যে আমি আসলে যে লঞ্চটা বন্ধ থাকবে। আসছিলাম হাসপাতাল, আমার মেয়ে অসুস্থ, তো সেখান থেকে এখন বলা চলে যাব, এখন আইসা দেখি যে লঞ্চ বন্ধ। এদিকে গেল 2 দিন ধরে রাঙামাটিতে হালকা ও মাঝারি বৃষ্টিতে দেখা দিয়েছে ভূমিধসের শঙ্কা। 10 উপজেলায় পাহাড় ধসের সতর্কতা জারি করে নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। প্রস্তুত করা হয়েছে 267টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র। ফেরদৌস আবির, এখন। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে হবে, নইলে বিএনপি নির্বাচনের তারিখ ঘোষণা করে দেবে বলে মন্তব্য করেছেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় কথা বলেন তিনি। জানান, বিএনপি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল মাঠে আছে। তারেক রহমান চূড়ান্ত নির্দেশনা দিলে দেশ স্থবির হয়ে যাবে বলে হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। আপনি ডেট যদি না দিতে পারেন, আমরা একটু অপেক্ষা করবো, তাহলে আমরা ডেট দিয়ে দেবো। বিএনপি মাঠে আছে, যুবদল মাঠে আছে, শ্রমিক দল মাঠে আছে, স্বেচ্ছাসেবক দল মাঠে আছে, মহিলা দল মাঠে আছে। তারেক রহমান এখনো চূড়ান্ত কথাটা বলে নাই, আমরা মাঠেই আছি। নির্বাচিত সরকার থাকলে গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসার দায়িত্বে অবহেলা করতে পারত না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এনি। বৃহস্পতিবার সকালে জুলাই আন্দোলনে চোখ হারানো 4 যুবকের খোঁজ নেওয়া শেষে সোহরাওয়ার্দী হাসপাতালে এসব কথা বলেন তিনি। অভিযোগ করেন, আহতদের চিকিৎসায় সরকারের আন্তরিকতা পরিলক্ষিত নয়। বলেন, বিএনপি নির্বাচন চায় গণতন্ত্রের স্বার্থে, সেই সাথে দ্রুত শেখ হাসিনার বিচার দৃশ্যমান করার দাবি জানান এনি। এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন সহ অন্যান্য সদস্যরা। আমাদের এই দেশে আজকে যদি একটা নির্বাচিত সরকার থাকতো, প্রকৃত নির্বাচিত সরকার থাকতো, এই দায়িত্ব এড়াতে পারতো না। সুতরাং শুধু একটা পার্টি ডিসেম্বরে নির্বাচন চায়, কেন চায়, কি কারণে চায়, এটা বুঝতে হবে। জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, জুলাই সর্বশেষ আন্দোলনের স্বার্থে বিগত 17 বছর আমরা যারা ত্যাগ স্বীকার করেছি, কষ্ট করেছি, যারা গুম হয়েছে, শহীদ হয়েছে, খুন হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, দৃষ্টিশক্তি হারিয়েছে, তাদের জন্য, দেশের জন্য, এই জন্য নির্বাচন চাই। নির্বাচন চাওয়াটা কোনো অপরাধ নয়। গণতন্ত্রের স্বার্থে জোর গলায় নির্বাচন চাচ্ছি। জামাত শিবিরকে মানুষ প্রত্যাখ্যান করেছে, সেজন্যই তারা নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন যুবদলের সভাপতি মোনায়েম মুন্না। বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে বিএনপির 3 অঙ্গ সংগঠন আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন তারা। বলেন, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য তরুণদের নিয়ে প্রয়োজনে আন্দোলনে নামা হবে। এ সময় ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির অভিযোগ করেন, 5 আগস্টের পর থেকে ছাত্র শিবির সব ক্যাম্পাসে দখলদারিত্বের রাজনীতি শুরু করেছে। শিবির কোনো গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেয়নি বলেও দাবি করেন নাসির। সংবাদ সম্মেলনে তারুণ্যের সমাবেশে জনদুর্ভোগ ও যানজট তৈরি হওয়ায় দুঃখ প্রকাশ করেন বিএনপির 3 সহযোগী অঙ্গ সংগঠন। শিবির গত 15.5 বছর ধরে বাংলাদেশে যে গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, সে গণতান্ত্রিক আন্দোলনগুলোতে তারা শুধুমাত্র তাদের নেতাদের মুক্তির আন্দোলনে তারা শরীক হয়েছে, কিন্তু কোন গণতান্ত্রিক আন্দোলনে আপনারা দেখেছেন তারা সেভাবে হয়নি। তাদের এই মুনাফিকি রাজনীতিকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে, সেই জন্যই তাদের মুরব্বী সংগঠন বাংলাদেশে কোনো নির্বাচন চায় না, কিন্তু নির্বাচনকে দিতেই হবে। মানুষের অধিকারকে ফিরিয়ে আনার জন্য আমরা আন্দোলন করেছি। আমরা এই মানুষকে নিয়ে এই বাংলাদেশের রাজনীতিতে আবারও মানুষের ভোটের অধিকারকে ফিরিয়ে আনার আন্দোলন করবো ইনশাল্লাহ। বর্তমান সরকারের উচিত জিডিপি প্রবৃদ্ধির দিকে বেশি দৃষ্টি না দিয়ে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার প্রতি নজর দেয়া।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের 2025-26 অর্থ বছরের বাজেট প্রস্তাবনা নিয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। জিডিপি প্রবৃদ্ধির দিকে বেশি দৃষ্টি না দিয়ে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, বাজার ব্যবস্থাপনা এবং বাজার মনিটরিং, সরবরাহ ব্যবস্থার আধুনিকায়ন, বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান ইত্যাদি বিষয়ে সরকারকে কড়া নজর দিতে হবে। বিগত দিনগুলোতে গণহত্যার হুকুমদাতা হাসিনা উচ্চ প্রবৃদ্ধি দাবি করলেও অন্যান্য অর্থসামাজিক সূচকের সাথে তা সামঞ্জস্যপূর্ণ ছিল না। আমরা আগামী অর্থ বছরের বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বাড়ানোর প্রস্তাব করছি। আগামী নির্বাচন সামনে রেখে বাংলাদেশের ইসলামপন্থী দলগুলোর মধ্যে সমঝোতা খুব কাছাকাছি, এমনটা জানিয়েছেন জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রৌল করিম আবরার। বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জে জাতীয় ওলামা মাশায়েখ পরিষদ আয়োজিত এক মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি। বৃহস্পতিবার নগরীর চুনকা পাঠাগারে এই সভার আয়োজন করেন জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের নেতাকর্মীরা। এ সময় আলোচনায় উঠে আসে নির্বাচন সহ বেশ কিছু ইস্যু। সভায় নারী বিষয়ক কমিশনের বিভিন্ন সংস্কার কার্যক্রমের সমালোচনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার। বলেন, খুব শিগগিরই ইসলামপন্থী দলগুলোর মধ্যে সমঝোতা হয়ে যাবে। খুনি হাসিনার বিচার ছাড়া শুধু নির্বাচন দিয়ে চাঁদাবাজ টেন্ডারবাজরা ক্ষমতায় আসবে সেটি হবে না। সরকারি চাকুরি অধ্যাদেশ বাতিলের দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী 1 ঘন্টার শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করেছে সচিবালয়ের কর্মচারীরা। ঐক্য ফোরামের নেতারা আশা করছেন প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর রোববারের মধ্যে ইতিবাচক ফল মিলতে পারে। এই গাড়োয়ান সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হলে আমরা আমাদের স্বাভাবিক কর্ম পরিবেশে ফিরে যাব, দপ্তরের কাজে আত্মনিয়োগ করব। আর যদি এর কোনো ব্যতিক্রম বা ব্যত্যয় ঘটে তখন আমরা পরবর্তী করণীয় সকলের সাথে, সকল নেতৃবৃন্দের সাথে আলোচনা ক্রমে নির্ধারণ করব। ফরিদপুরে ইজি বাইক ছিনতাই ও চালক ফারুক তালুকদার হত্যা মামলায় 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও প্রত্যেককে 20,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা জজ ও দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত এই রায় দেন। রায়ের সময় 2 জন আসামি উপস্থিত ছিলেন, বাকি 2 জন পলাতক রয়েছেন। মামলা সূত্রে জানা যায় 2020 সালের 6 মার্চ রাজবাড়ীর সদর উপজেলার পাচুরিয়া গ্রামের ফারুক তালুকদার সকালে ইজি বাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। 7 মার্চ সকালে রাস্তার পাশে ফারুকের মরদেহ পাওয়া যায়। এই ঘটনায় নিহতের ভাই হান্নান তালুকদার বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা ও ইজি বাইক ছিনতাইয়ের মামলা দায়ের করে। চট্টগ্রামের নিউ মোরিং কন্টেনার টার্মিনাল ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। বৃহস্পতিবার সকালে বন্দর ভবন গেটে শ্রমিক সমাবেশ করে সংগঠনটি। এ সময় চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের ইজারা দেওয়ার ষড়যন্ত্র জাতীয় স্বার্থবিরোধী বলে অভিযোগ করেন বক্তারা। দেশের স্বার্থে লাভজনক এ টার্মিনাল পরিচালনার দায়িত্ব বন্দরকেই নিতে হবে দাবি জানান তারা। আগামী 16 জুনের মধ্যে সিদ্ধান্ত প্রত্যাহার না করলে শ্রমিকরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। শান্তিরক্ষী বাহিনীকে আরও দক্ষ করে গড়ে তুলতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে পিসকিপার্স রান শেষে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সংকট সমাধানে বাংলাদেশের শান্তিরক্ষীরা দক্ষতার পরিচয় দিচ্ছে। একাগ্রতা ও সাহসের জন্য দেশের সেনা, নৌ ও বিমান বাহিনী, পুলিশ জাতিসংঘে সুনাম অর্জন করছে। এছাড়া শান্তিরক্ষী বাহিনীতে নারীর অংশগ্রহণ ও তাদের সাফল্য বিশ্ব দরবারে বাংলাদেশকে সম্মানিত করেছে বলেও মন্তব্য করেন তিনি। The present interim government remains steadfast in its support for UN peacekeeping operation. Bangladesh peacekeepers are currently serving in several UN missions across the world. This contribution of both the Bangladesh military, army, navy and air force and the Bangladesh police to UN peacekeeping are immense and multifaceted.
Our police officers, including a significant number of female officers who served as a role model, have been instrumental in restoring trust between communities and law enforcement in past conflict and societies. অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওসি প্রদীপ ও লিয়াকতের রায় বহাল চেয়েছেন অ্যাটর্নি জেনারেল। ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে 2রা জুন রায়ের জন্য দিন ঠিক করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে ওসি প্রদীপ ও পুলিশ পরিদর্শক লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল রাখার পক্ষে যুক্তি তুলে ধরেন রাষ্ট্রপক্ষ। 2022 সালের 31 জানুয়ারি এই মামলার রায় দেন কক্সবাজারের আদালত। রায়ে ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং টেকনাফ থানার এসআই নন্দদুলাল রক্ষিত সহ 6 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুরিয়া ইউনিয়নের নোয়াগ্রাম সীমান্ত দিয়ে 21 জনকে পুশ ইন করেছে বিএসএফ। এদের সবাইকে আটক করে হেফাজতে নিয়েছে বিজিবি। বিজিবি জানায় বিয়ানীবাজার ব্যাটালিয়নের নয়াগ্রাম বিওপিতে কাঁটাতারের বেড়া দিয়ে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সীমান্তে 21 জনকে ঠেলে দেয়, যাদের মধ্যে 7 জন শিশু, 9 নারী এবং 5 পুরুষ রয়েছে বলে জানা গেছে। তাদের বিয়ানীবাজার থানায় পাঠানো হয়েছে। এর আগে বুধবার সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে 82 জনকে ঠেলে দেওয়ার 24 ঘন্টার মধ্যে ফের সীমান্ত দিয়ে 21 জনকে পুশ ইন করল বিএসএফ। সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে 1,28 লক্ষ টাকার চোরাচালান আটক করেছে বিজিবি। বিজিবি কর্মকর্তারা জানান, গতকাল রাত থেকে সিলেটে ও সুনামগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালানি অভিযান চালানো হয়। অভিযান থেকে জব্দ করা হয় বিপুল পরিমাণ ভারতীয় জিরা, বড়শি, সুপারিসহ বিভিন্ন ধরনের মাছ। এছাড়া অবৈধ মালামাল পরিবহনে ব্যবহৃত ডিআই পিকআপ ও পাথর উত্তোলনে ব্যবহৃত বাংলাদেশি বার্কি নৌকাও জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় 1,28,97,000 টাকা। নোঙরের 20 বছর পূর্তিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় জীবন নদী শীর্ষক চিত্রকর্ম প্রদর্শনী হয়েছে। প্রদর্শনী নিয়ে আয়োজকরা বলেন, বাংলাদেশের নদীগুলো শুধু জল প্রবাহ নয়, এগুলো আমাদের জীবনের অংশ, ভালোবাসা, আবার কখনো কখনো শোকের উৎস। এছাড়াও এই দেশের নৌপথের যানমালের নিরাপত্তা নিশ্চিত করতে একটি জাতীয় নদী দিবস ঘোষণা করার দাবি জানান দর্শনার্থীরা। সিলেটে পর্যটন শিল্পের উন্নয়ন ও সম্ভাবনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিলেটের বিভাগীয় কমিশনের কার্যালয়ের এই সেমিনার অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা জানান, সিলেটের ঐতিহ্যবাহী স্থান ও সাংস্কৃতিক বৈচিত্র্যের ওপর আরও বেশি গুরুত্ব দিতে হবে। পর্যটন খাতের উন্নয়নে যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা নিশ্চিতকরণ সহ আধুনিকায়ন প্রয়োজন। এছাড়া স্থানীয় জনগণের অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে পর্যটন শিল্পের টেকসই উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেন তারা। সেমিনারে সিলেট বিভাগের প্রশাসনিক সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। 1 বছরের জন্য 4টি উপসাগরীয় দেশের নাগরিকদের ভিসা মুক্ত প্রবেশের সুযোগ ঘোষণা দিল চীন। উপসাগরীয় দেশগুলো হলো সৌদি আরব, ওমান, কুয়েত, বাহরাইন। বিষয়টি নিশ্চিত করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। জানা গেছে, ভিসা ছাড়া চীনের টানা 30 দিন পর্যন্ত ভ্রমণের সুযোগ পাবেন এসব দেশের সাধারণ পাসপোর্টধারীরা, যা শুরু হবে চলতি বছরের 9 জুন, চলমান থাকবে 2026 সালের 8 জুন পর্যন্ত। বেজিংয়ের পরীক্ষামূলক এই নীতির আওতায় সংশ্লিষ্ট দেশগুলো নাগরিকরা ব্যবসা, পর্যটন, আত্মীয় স্বজনদের সঙ্গে সাক্ষাৎ কিংবা ট্রানজিটের উদ্দেশ্যে ভ্রমণ করার সুযোগ পাবেন। এর আগে 2018 সাল থেকে চীনে ভিসা মুক্ত ভ্রমণের সুবিধা উপভোগ করে আসছে সংযুক্ত আরব আমিরাত ও কাতার। ভয়াবহ দাবানলের কারণে কানাডার ম্যানিটোবা প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে রয়টার্স। দ্রুত দাবানল ছড়িয়ে পড়ায় প্রদেশটির কেন্দ্রীয় ও পশ্চিমাঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ স্থানীয় সরকারের।
এক সংবাদ সম্মেলনে ম্যানিটোবার দমকল কর্মীরা জানান প্রায় 17,000 মানুষকে দ্রুত নিরাপদে সরিয়ে নিতে হবে। তাদেরকে উইনিপেগে ফুটবল খেলার মাঠ ও কমিউনিটি সেন্টারগুলোতে রাখা হবে। এ কাজের সহায়তার জন্য প্রস্তুত রাখা হয়েছে ফেডারেল আর্ম ফোর্সকে। About 70 residents were told to leave Monday. Rough Deputy Mayor says they're on the ট্রাম্পের বৈশ্বিক শুল্ক নীতির বিরুদ্ধে রায় দিল যুক্তরাষ্ট্রের বাণিজ্য আদালত। রায়ে বলা হয়েছে ক্ষমতার অপব্যবহার করে বিশ্বব্যাপী শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। আদালত স্থায়ী নিষেধাজ্ঞার পক্ষে রায় দেয়। এই আদেশে চীনের ওপর 30%, মেক্সিকো ও কানাডার কিছু পণ্যে 25% এবং সর্বজনীন 10% শুল্ক স্থগিত হয়েছে। তবে গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ, ইস্পাত বা অ্যালুমিনিয়ামের ওপর 25% শুল্ক প্রত্যাহার করা হবে না। আন্তর্জাতিক বাণিজ্য আদালতে 3 বিচারকের প্যানেল জানান, বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য নিয়ন্ত্রণে কংগ্রেসকে বিশেষ ক্ষমতা দিয়েছে যুক্তরাষ্ট্রের সংবিধান। তবে প্রতিটি দেশের ওপর শুল্ক আরোপের একতরফা ক্ষমতা প্রদান করে না। রায় ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই আপিল দায়ের করে ট্রাম্প প্রশাসন। আদালতে করা 2টি মামলার পরিপ্রেক্ষিতে এ রায় দেয়া হয়। ট্রাম্প প্রশাসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স এর এক পোস্টে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার ঘোষণা দেন মাস্ক। এ সময় তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের সরকারি দক্ষতা বিভাগ তাদের কাজ চালিয়ে যাবে। মাস্কের বিশ্বাস, তিনি না থাকলেও থেকে যাবে তার হাতে গড়ে ওঠা এই বিশেষ বিভাগ, যার প্রধান কাজ ছিল সরকারের ব্যয় সংকোচন করা। চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পরই এই বিভাগের দায়িত্ব পেয়েছিলেন ইলন মাস্ক, যেখানে প্রতি বছর 130 দিন সরকারি দায়িত্ব পালন করার কথা ছিল টেসলা প্রধানের। বাজেটে ট্রাম্পের $1 ট্রিলিয়ন কর ছাড় ও ব্যয় বৃদ্ধির বিরোধিতা করার একদিন পরেই সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ ইলন মাস্ক। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করতে পারেন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhontv।